বাংলাদেশের বিশ্ব মাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত এবং আমাদের এই আজকের অনুষ্ঠানটা জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোলের সৌজন্যে আপনাদের সামনে আনা হচ্ছে। আমি আছি মারিয়া সালাম, আমার সাথে আছে সিয়াম তানজিল এবং হীরা তালুকদার। আসলে আজকের এই আলোচনায় কি বলবো, বাংলাদেশের জন্য আসলে অর্ধেক বিশ্বকাপ আজকেই শেষ হয়ে গেছে, যেটা আমরা গতকালও বলছিলাম যে আসলে আজকে যদি ব্রাজিল, মানে গতকালের কথা বলছিলাম যে ব্রাজিল হেরে গেলে আসলে বাংলাদেশের জন্য ইন এ সেন্স মানে অনেকের জন্যই বিশ্বকাপ আজকেই শেষ। তো সেরকমই আমরা শুনছি এবং আমাদের অনেক পরিচিত যারা বলছেন যে আমাদের বিশ্বকাপ আজকেই শেষ। হ্যাঁ, তো এটা আসলে একটু দুঃখজনকও। এখানে যেমন যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা হয়তো তর্কের জন্য ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে তর্ক করেন, কিন্তু ব্রাজিলের মতো মানে একটা টিম যখন এই পর্ব থেকে বাদ হয়ে যায়, এটা আসলে ফুটবলের জন্য একটা অনেক বড় আপসেট। তো সেই আপসেট নিয়ে আমাদেরকে শুরু করতে হচ্ছে। কিন্তু তার আগে আমরা তো ম্যাচের আগে একটা প্রেডিক্ট করছিলাম যে ম্যাচটা নরওয়ে এবং ব্রাজিলের ম্যাচ হলে এতদিন খেলার যে ধারাবাহিকতা দেখা গেছে তাতে নরওয়ের জন্য এটা মনে হয় খুব সহজ একটা ম্যাচ হলো, ব্রাজিলের জন্য বিষয়টা এতটা সোজা হবে না। সেটা তো প্রেডিকশন ছিল, কিন্তু মানে আপনারা কি মনে করেন ঠিক কি কারণে ব্রাজিল এইভাবে মানে হেরে গেল কালকে? ধন্যবাদ আপা। তো আমি একটা জিনিস আপনার ওই প্রথম কথার ভিত্তিতে বলি যে বলে যে বাংলাদেশের মানুষের খেলা, আসলে খেলাটা তো হচ্ছে এটা বিশ্বকাপ, সারা পৃথিবীর মানুষ দেখে। এখানে বলা হয় যে 100 কোটির উপরে মানুষ দেখে এটা, তো একদম সরাসরি দেখে। তো বললো যে এর বাইরেও যে যদি বলেন যে প্রায় 200 কোটির মানুষ এটা দেখে, তো হিউজ, মানে এত খেলা পৃথিবীতে আর কোনো টুর্নামেন্টে এরকম এত মানুষ দেখে না, এটার সাথে ইনভলভ থাকে না। তো সেটা বলবো যে ব্রাজিলের জন্য এটা একটা হতাশার একটা দিন গেল। আর সারা পৃথিবীতে অবশ্যই ব্রাজিলের ফ্যান কিন্তু সবচেয়ে বেশি, এটা আমরা জানি। যে একটা ইন্ডেক্সকে দেখালো যে দল হিসেবে শুধুমাত্র ব্রাজিলের সাপোর্টার সারা পৃথিবীতে প্রায় 12%। তো সারা ওয়ার্ল্ডের তো এক এক দেশের, আমাদের মতো তো এরকম যারা বিশ্বকাপ খেলে, বিশেষ করে ধরেন বাংলাদেশ যখন ক্রিকেট খেলতো না তখন বাংলাদেশের মানুষ কিন্তু একটা দল সাপোর্ট করতে হয়, ইন্ডিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া। তো যখন থেকে খেলা শুরু করছে তখন কিন্তু বাংলাদেশেরই সাপোর্ট, অন্য দল আর করে না। তো ব্রাজিল যারা সাপোর্ট করে, যারা খেলে না ওরকম একটা দেশে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার, আর যারা দল খেলে, বিশেষ করে ধরেন এই যে যেসব ফুটবল খেলে আর কি ওয়ার্ল্ড কাপে, তারা কিন্তু তাদের দলের সাপোর্ট করে। তো সেই হিসাবে 12% কিন্তু টোটাল 100% তো অনেক, কিন্তু এটা সেই তুলনায় আর্জেন্টিনার অনেক কম। তো তাদের জন্য একটা হতাশা। যেমন আরেকটা হচ্ছে যে ফুটবল বোদ্ধা যারা আছে, এই 12%-এর বাইরে যারা আছে, অবশ্যই মানে তারা কিন্তু খেলাটাকে বোঝে, খেলাটাকে দেখে, খেলার সৌন্দর্যটা ফুটবলের এই বিশ্বকাপের, তাদের কিন্তু খেলাটা এখনো আছে, এটা ফাইনাল পর্যন্ত থাকবে। এমনকি আপনি মনে হয় যে ব্রাজিলের যারা খেলাকে ভালোবাসে, ফুটবলকে, তারা কিন্তু দেখবেন যে কালকে ব্রাজিলে ম্যাচ খেলো, হয়তো পরেরটা দেখে না, কিন্তু আজকে থেকে কিন্তু আবার দেখবে তারা, যারা ফুটবলের ফ্যান। হ্যাঁ, আমাদেরও একটা সাপোর্ট থাকে, তারপর আমরাও কিন্তু ওই দল না থাকলে আমরা খেলা দেখি, তো সেটা কিন্তু আছে। আর ব্রাজিলের বিদায়টা যদি সেকেন্ড টাইম বলি, যে ব্রাজিলের বিদায়টা হচ্ছে যে এমন একটা টাইমে, যদিও তারা একটা রাউন্ড অফ 32 পার হয়ে আসছে, একটা নকআউট পার হয়ে এখানে আসছে, কিন্তু আপনি অন্য বিশ্বকাপের খেলা যদি বলেন তখন কিন্তু এইটাই কিন্তু প্রথম, মানে রাউন্ড অফ 16 কিন্তু প্রথম নকআউট তাদের, সেই হিসাবে তো প্রথম নকআউটে আউট হয়ে গেল। হ্যাঁ, তো ব্রাজিলের জন্য এটা দুঃখজনক। এবং যদি আমি খেলার কথা যেটা বললেন যে ব্রাজিল হারলো, কেন হারলো, বিশ্লেষণে যদি যায়, সংক্ষেপে যদি বলি যে ব্রাজিলের খেলাটা কাল খেলেনি, একদমই খেলা হয় নাই। এবং এখন আমি এখনো ক্লিয়ার না, কারণ হচ্ছে দুইটা দল দেখে সিয়াম ভাই বলতে পারবেন যে আমি এখনো ক্লিয়ার না যে আসলে কি ব্রাজিল খুব খারাপ খেললো দেখে নরওয়ে এত ভালো খেললো, নাকি নরওয়ে এত ভালো খেলার কারণে ব্রাজিল খারাপ খেললো, মানে এটা আসলে বোঝা যাচ্ছে না। তো ব্রাজিলের যেটা হয়েছে, তবে ব্রাজিল অবশ্যই খারাপ খেলো, যেখানে আমি বলবো যে ধরেন কালকে যখন ক্যাসিমিরো এবং এমনকি ভিনিসিয়াস, সবচেয়ে যেটা দুঃখজনক ব্যাপার ছিল, এবং তারা পেনাল্টি না, আমি বলবো যে ভিনিসিয়াস যখন লেফট উইং দিয়ে যাচ্ছে, সে দুবার করে বল
নিয়ে যখন লাইন দিয়ে একদম সাইড লাইন দিয়ে যখন আগাচ্ছে, এটা কোনো খেলা আমি এইবার বিশ্বকাপে চোখে পড়ে না, আগেও এটা খুব রেয়ার হয় যে ওই মাপের প্লেয়াররা যখন বল নিয়ে যায় তার টান দিয়ে একদম সোজা চলে যায়, সে সোজা টান দিয়ে মাঠ থেকে বের হয়ে গেল। অবাক কাণ্ড, কোনো প্লেয়ার নাই ওখানে, নরওয়ের কোনো প্লেয়ার ছিল না, সে লেফট সাইড দিয়ে টান দিয়ে, এটা হাস্যকরও ছিল যে বলটা মাঠ দিয়ে দৌড় দেবে, সে বল নিজে নিজে বল মাঠের বাইরে নিয়ে চলে গেল। মানে এটা কখন হয়, একটা মানুষ যখন প্রচন্ড মানসিক চাপে থাকে অথবা সে খেলার মধ্যে থাকে না, তার টেম্পার থাকে না, তার খেলার মধ্যে তার মানসিক বিষয়টা, মনটা খেলার মধ্যে নাই, অথবা কোনো একটা ভয় অজানা কোনো একটা কিছু মাথায় যখন কাজ করে তখনই শুধুমাত্র এটা হয়। এবং ব্রাজিলে আপনি দেখবেন যে ফার্স্ট হাফে সে একের পর এক ভুল পাস দিচ্ছে, তো এইটা কিন্তু মানসিকভাবে, এবং প্রথম হাফে হয়তো এমনটাও হতে পারে যে ব্রাজিল যেটা আশা করেছিল যে তারা একচ্ছত্র আধিপত্য রাখবে, এককভাবে খেলাটাকে কন্ট্রোল করবে, একদম শুরু থেকে যখন হয় না, ফার্স্ট হাফে 60% হচ্ছে নরওয়ের পায় বল এবং ব্রাজিলের পায় হচ্ছে মাত্র, গোলটাও কিন্তু নরওয়ে যেটা অফসাইডে হয়ে গিয়েছে, কিন্তু আসলে 3 মিনিটের মাথায় একটা গোল হয়ে গিয়েছে, এটা কিন্তু বিশাল। তারপরে নরওয়ে একের পর এক তার ফুল টাইম তাদের পায় বল নরওয়ে, এবং এইটা যে খেলতে পারে না সেই মানসিক চাপে তারা 32% মাত্র পায় ব্রাজিলের, এইটা হচ্ছে তাদের একটা মানসিক চাপ তৈরি করেছিল। স্বাভাবিকভাবে আমরা ভেবেছিলাম হয়তো সেকেন্ড হাফে ঘুরে দাঁড়াবে বরাবর যেটা করে, সেকেন্ড হাফে দেখলাম যে একই, এখানে একটা ব্যাপার আছে যে নরওয়ে তাদের মেশিনের মতন খেলাটা খেললো এবং সেকেন্ড হাফে আরো ধারালো, একদম শেষে যে গোলগুলো হয়েছে। তো এইটা হচ্ছে যে নরওয়ের একের পর এক আক্রমণ তারা প্রতিহত করছিল, তো এরপরে হচ্ছে হঠাৎ করেই নরওয়ে গোলটা দিয়ে দিল, গোলটা দিয়ে দিল আর্লিং হল্যান্ডার। তো হল্যান্ডারের সেই অসাধারণ একটা হেডের গোল, এবং গোলটা ছিল খুবই মাপা এবং খুবই প্রচন্ড গতির একটা, মানুষের কিক করলো এত গোল হয় না যেটা সে হেড দিয়ে করলো, এবং গোলরক্ষকের কিছুই করা ছিল, সে ঝাঁপিয়ে পড়লো অনেক পরে, বল জালে যাওয়ার পরে সে ঝাঁপিয়ে পড়লো। তো এই গোলের পরে আসলে খেলাটা আসলে শেষ হয়ে গেছে। তারপরে ব্রাজিল আক্রমণ করলো, একের পর এক আক্রমণ করার চেষ্টা করলো, আমি বলবো যে আক্রমণ করার চেষ্টা, কারণ হচ্ছে তাদের কোনোটাই ওইভাবে লক্ষ্যে যাচ্ছে না, তারা বারবার হচ্ছে যে তাদের ডিফেন্ডারদের পায়ে লেগে গায়ে লেগে চলে আসছে, ক্যাসিমেরো কয়েকটা উপর দিয়ে মেরে দিল, কিছুই করতে পারছিল না আপনার ভিনিসিয়াস, নেইমারকে নামালো, নেইমারও কিছু করতে পারছে না। এর মধ্যে শেষ পর্যায়ে এসে অতিরিক্ত সময় আরেকটা গোল দিয়ে দিলেন হল্যান্ড, এবং এই গোলটার কারণ হচ্ছে যে অতিরিক্ত আক্রমণ এবং আক্রমণ ভাগে সমস্ত প্লেয়ার উঠে যাওয়ার কারণে হল্যান্ড কিন্তু বলটা একেবারে ফাঁকা রেখে দুদু বালুচর ওখানে ওই জায়গাটা একদম গোলটা দিয়ে দিল। ওই গোলটাও ছিল অসাধারণ মাপা শট, এবং জালের একদম ঠিক বার পোস্ট এবং তাদের গোলরক্ষকের ব্রাজিলের মাঝখান দিয়ে গোলটা একদম বারের পাশ দিয়ে এত সূক্ষ্মভাবে গোলটা, যে এটা বলবো যে এটা হল্যান্ড ছাড়া, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছিল ফাঁকা জায়গায় গোলটা, এটা হল্যান্ড ছাড়া ওই মাপে গোলটা কেউ দিতে পারবে কিনা, এটা আসলে একদম নাম্বার 9 স্ট্রাইকারের পক্ষে এটা সম্ভব। এবং আমি যেটা দেখেছি পুরো খেলাটার মধ্যে, আমি আসলে মাঠের যে প্লেয়ার যে সেটআপ সাজানো লাইন আপটা, এটা স্ট্র্যাটেজিটা দেখেছি, এবং আমার যে পুরো খেলার স্ট্র্যাটেজি যেটা মনে হয়েছে যে হল্যান্ডের আসলে স্ট্র্যাটেজি ছিল যে চাপ তৈরি করে রাখা এবং সুযোগ পেলে গোলটা দেওয়া, এবং এমন সময় গোল দেওয়া যে সময়টা আসলে এটা রিকভারি করা। হ্যাঁ, ঠিক বলেছেন আপা। আমি প্রথম গোলটা হওয়ার পরেই আমি বললাম যে আমি মনে হচ্ছে যে আজকে আর ব্রাজিল এখান থেকে কামব্যাক করার সুযোগ নাই, এই এক গোলেও সুযোগ নাই, কারণ হচ্ছে যে একদম শেষ মুহূর্তে 80 মিনিটের পর 86 মিনিটের পরে 86 মিনিটে যে একটা গোল হয়েছে, তারপরে যখন সেকেন্ড গোলটা হলো তখন আপনি দেখবেন যে ইন্টারেস্টিং ব্যাপার, আপনি দেখেছেন হল্যান্ড কোনো ধরনের কোনো এটা যে গোল হয়েছে, আমরা যে আমার মনে হচ্ছে গোলটা কি হয়েছে, দেখলাম তো জালে গেল বল, এবং হল্যান্ড তো অফসাইডে ছিল না, হল্যান্ড দাঁড়িয়ে আছে, কোনো উদযাপন নাই, হল্যান্ড দাঁড়িয়ে আছে, সে গেঞ্জিটা তুলে মুখ মুছতেছে, মুচকি হাসতেছে, কোনো উদযাপন নাই। এবং যখন মনে হলো যে গোলটা হলো, এটা মনে হয়েছে আমার ব্রাজিলের প্লেয়ারদের দেখে তারা একজন মাথায় হাত দিয়ে বসে পড়লো। হ্যাঁ, তো নরওয়ের প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল কোনো উদযাপন নাই, এটা গোল হয়েছে কিনা বোঝাও যাচ্ছিল না, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে এটা খুবই প্রত্যাশিত। হ্যাঁ, তারা জানেই যে আমরা এটা খুবই মানে এই গোলের প্রথম গোলের পরে আসলে আমার মনে হচ্ছে খেলাটা শেষ হয়ে গেছে। খেলাটা আপনি দেখলে বুঝবেন যে হল্যান্ডের গোলে কোনো উদযাপন নাই, যখন তারা ব্রাজিল পেনাল্টি পেল এটা নিয়ে নরওয়ের কোনো মাথা ব্যথা নাই, কোনো আপসেট নাই। আমি দেখেছিলাম পেনাল্টিটা যেভাবে মিস হলো, আসলে এই পেনাল্টি মিস হওয়াটাও হচ্ছে যে খুবই একটা আপসেটিং একটা শুরু ব্রাজিল আমার যেটা মনে হচ্ছে ওই শটটা কিন্তু ভিনিসিয়াস নিতে পারতো। ব্রাজিল চেষ্টা করছিল কি যে সেকেন্ড হাফে যে ওই যে কার্লো এনচেলত্তি ফার্স্ট হাফটা একটু নরমালি খেলেন, প্রথম হাফে কিন্তু নরওয়ে ব্রাজিল
দুইটা দলই খুব নরমাল, মানে তেমন কোনো অ্যাটাকে কোনো দলই যায়নি, ওরা নিজেদের মধ্যে পাস করছে। আর আমি একটা জিনিস, কালকের ম্যাচটা আমি এত বেশি মিস পাস আমি কোনো ম্যাচে দেখি না, খুবই হ্যাঁ, দুইটা দলই মিস পাস করতেছে, আবার অন্য দল আবার কাউন্টার করার চেষ্টা করছে, ওরা আবার মিস পাস করতেছে, আবার এদের কাছে বল। তো পরে যেটা দেখলাম যে কার্লো অ্যানচেলত্তির যেই স্ট্র্যাটেজিটা এই বিশ্বকাপেই দেখলাম যে উনি প্রথম হাফটা একটু নর্মালি খেলার চেষ্টা করে, সব প্লেয়ারদেরকে হয়তো বা উনি নির্দেশনা দিয়ে রাখে যাতে ওনারা এনার্জি অত বেশি লস না করে। পরে সেকেন্ড হাফে আমি দেখলাম ব্রাজিল কয়েকটা অ্যাটাক একটু শুরুর দিকে করেছে, কিন্তু করার পরেও কিন্তু তারা পরে আর খেই ধরে রাখতে পারেনি। হ্যাঁ, আর আমার কাছে এই ম্যাচটা খুবই মানে বিরক্তিকর মনে হয়েছে যে মানে কোনো দলই পরবর্তী ম্যাচটা যেমন ইংল্যান্ড মেক্সিকোতে যেরকম টেম্পো থাকে, হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন যে এই ম্যাচটার মধ্যে ওই সৌন্দর্যটা ছিল না, খুবই যেভাবে করে খেলছে মানে দুই দলই, যেটা বললো সিয়াম ভাই, তো আপনিও দেখছেন আপা যে মানে কোনো মতেই মনে হচ্ছে না এটা নকআউট পর্বের কোনো ম্যাচ, বা ওদের বা এরকম হাই ভোল্টেজ ম্যাচ, ওয়ার্ম আপ রাউন্ডে যে এই টাইপ ম্যাচগুলো মানুষ খেলে এক পর্যায়ে মেজাজ দর্শকের খারাপ হওয়ার কথা, যে ওই যেটা বললো যে নরওয়ে মিস পাস করলো, ব্রাজিল পেলো, সে অ্যাটাকে যাচ্ছে, অ্যাটাকে যাওয়ার সময় ঠিক মিডফিল্ড ক্রস করে আবার একটা মিস পাস দিল, আবার নরওয়ে যাচ্ছে অ্যাটাকে, আবার নরওয়ে যায় আবার সেই অ্যাটাকে যায় আরেকটা মিস পাস করলো, আবার যাচ্ছে, মানে পুরো ম্যাচটা এত বিশৃঙ্খল একটা খেলা, হচ্ছে গোল পোস্টের সামনে ফাঁকা পেও বল নিয়ে চলে যাচ্ছে মাঠের বাইরে, মানে এই যে জিনিসগুলো এগুলো আসলে ফুটবলের সৌন্দর্য না। ব্রাজিলের খেলোয়াড়দের যেমন যে একটা জিতার যে একটা স্পৃহা থাকে না, ও বডি ল্যাঙ্গুয়েজ কিছুই আমি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে দেখি। আমি একমাত্র আপা খেলা শেষে নেইমারকে কাঁদতে দেখা ছাড়া পুরো ম্যাচে জেতার যে স্পৃহা সেটা ছিল না, ম্যাচ হারার পরে যে এটা নিয়ে যে দুঃখ সেটা ছিল না, মনে হচ্ছে যে ব্রাজিলের কাছে মনে হলো যে এটাই স্বাভাবিক, আমরা যা খেলেছি এটাই স্বাভাবিক, সব কিছুই তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। এবং এই ব্রাজিলের এবং কালকে যোগ্যতর দল হিসেবে আমি বলবো তুলনামূলক যোগ্যতর দল হিসেবেই নরওয়ে জিতেছে। এবং নরওয়ে জেতার পরে আপনি দেখেছেন যে আগের ম্যাচেও তারা যে সেলিব্রেশনটা করলো, তারা যে ভাইকিংস, তারা যে এই ভাইকিংসটা যেন এদের দীর্ঘ ইতিহাস আছে স্ক্যান্ডিনেভিয়ান, তারা যে সমুদ্র পথেই তাদের একমাত্র বাণিজ্য, তাদের স্বপ্ন, তাদের ক্ষুধা মেটানো সবকিছু ছিল সমুদ্র পথে, এই যে স্ক্যান্ডিনেভিয়ান, নরওয়ে, নেদারল্যান্ডস, তারপরে সুইডেনের, এটা তাদের হাজার বছরের যে ইতিহাস, এটা তারা আগের ম্যাচেও কিন্তু দেখালো আইভরি কোস্টের পরে জয়ের পরে, এবং খুব নরমাল, মানে এটার জন্য আলাদা কোনো সেলিব্রেশন নয়, ওই আইভরি কোস্টের সেলিব্রেশনটা ব্রাজিলের সাথে দেখালো। এবং ওই দিন কিন্তু নৌকা বেলো হালান্ডো বেলো, কিন্তু কালকে দেখলো হালান্ড বাহাত দিয়ে নিজে ব্যান্ড বাজাচ্ছে, বাকিরা দারুণ ব্যাপার আপা। আমি বিশ্বকাপে খুব কম এরকম দৃশ্য দেখলাম, এবং মানে এটা দেখলে না জয়ের পরে এবং কোনো হাসি না, বাঁচছে মনে হচ্ছে তারা হাজার বছর পেছনে চলে গেল, যুদ্ধে নেমে তারা হাজার বছর পেছনে চলে গেল, সেই সমুদ্র পথে নৌকা নিয়ে মানে যুদ্ধ করতো তারা, যুদ্ধ জয়, হ্যাঁ, মানে এটা একটা ভয়েস ওইভাবে কোনো হাসি আনন্দ না, মানে তাদের সেই মনে হচ্ছে তারা 1000 বছর পেছনে চলে গেল, এবং তারা যে বিজয় গাথা তারা নৌকা বাচ্ছে, খেলোয়াড়রা সবাই, কোচিং এর স্টাফ সবাই, গ্যালারির সবাই একসঙ্গে, তাই সে একটা ঢোল বাজাচ্ছে একসঙ্গে, পেছনে যে হই বলে একটা টান দিচ্ছে, মানে নৌকায় যেভাবে দেয়, এই দৃশ্যটা আমার কাছে এইটাই মনে হচ্ছে যে এই বিশ্বকাপের সবচেয়ে বড় সৌন্দর্য এটা, মানে এত দারুণ একটা দৃশ্য, এটা যেই দলই হোক, হলায় এটা যে নরওয়ে করেছে আগের ম্যাচে, এই ম্যাচে, এবং তারা দেখালো যে এটা আমরা ম্যাচ খেলা না, এটা আমাদের দেশ। আসলে বিশ্বকাপটা আসলে মানে ভাইকিংদের ইতিহাসটা অনেক সমৃদ্ধ, অনেক শক্তিশালী তারা ছিল। আরো যেটা জমে যাবে সেটা মানে আমরা তো জানি যে ইতিহাসে যেটা যে ইংল্যান্ডের সাথে যে ভাইকিংসদের মানে স্ক্যান্ডিনেভিয়ানদের যে সারা জীবনের একটা স্ট্রাগল ছিল, দ্বন্দ্ব, এটা কিন্তু এই ম্যাচে মানে পরবর্তী কোয়ার্টার ফাইনালে আসলে এটা দেখা যায়। ওদিন যদি ইংল্যান্ডকে থামাতে পারে তাহলে ভাইকিংসের এই সৌন্দর্যটা, এইটা কিন্তু আমি বলবো বিশ্বকাপ ছাড়িয়ে দেশে দেশে ছড়িয়ে পড়বে। কিছু কিছু জিনিস আছে দেখেন বা বিশ্বকাপের কিছু জিনিস ছড়ায়। প্রথমত ছড়ালো 90 সালের বিশ্বকাপের মেক্সিকান ওয়েভ, এইটা কিন্তু সারা পৃথিবীতে এখন পর্যন্ত চলছে। ওরাই প্রথম গ্যালারিতে সেই ওয়েভটা শুরু করলো, মেক্সিকানরা, সেটা কিন্তু সারা পৃথিবীর, আজকে আমরা ক্রিকেটেও দেখি মেক্সিকান ওয়েভ এরকম। তারপরে হলো বুবুজেলা 10 সালের, এটা কিন্তু এখন সব ম্যাচে বাংলাদেশের পাড়ায় মহল্লায় কিন্তু বুবুজেলা বাজাচ্ছে এই 10 সালে। এবং
এই হল্যান্ডের আমার মনে হচ্ছে এইটাও কিন্তু ভাইরাল হবে, এবং এইটা একটা পর্যায়ে ওদের যে ভাইকিংস যে রোলিং, এইটা কিন্তু সারা পৃথিবীতে একটা পর্যায়ে আমার মনে হচ্ছে একটা সরাবে। সেটা হিসেবেই অবশ্যই। হবে। এবং ইংল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, বিশেষ করে হচ্ছে যে নরওয়ে বা সুইডেন, তাদের যদি আমরা ইতিহাসগুলো দেখি, তাহলে কিন্তু ইংল্যান্ডে যারা ব্রিটন ছিল বারবার এই ভাইকিংসদের আক্রমণে তারা পর্যদস্ত হয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু তাদের যে স্বাধীনভাবে ইংল্যান্ড একদম সুরক্ষিত রাখা, এটার জন্য কিন্তু লম্বা একটা বছরের পর বছর তাদের স্ট্রাগল করতে হয়েছে। এবং এই ম্যাচটা হলে আসলে এটা আমরা এখান থেকে হয়তো ওই ভাইবটা বুঝতে পারছি, কিন্তু আমাদের মধ্যে হয়তো ওইভাবে এটা প্রভাব বিস্তার করবে না। কিন্তু জাস্ট চিন্তা করে দেখেন যে ব্রিটিশদের মধ্যে এবং স্ক্যান্ডিনেভিয়ানদের ওদের মধ্যে মধ্যে খুব একটা প্রভাব থাকবে। এনকাউন্টার হচ্ছে, আসলে ওই ম্যাচের যে ইয়ে থাকবে, ওই এটা ম্যাচের আসলে vibe টা জাতিগত অনেক লড়াইও বেশি কিন্তু থাকবে। হবে। জাতিগত, হ্যাঁ, তো এটা ঐতিহ্যের লড়াই। ফুটবল, ওইটাই বললাম আপা, যে ফুটবল কিন্তু আসলে খেলার মধ্যে সীমাবদ্ধ না, একটা জাতির ঐতিহ্য উপস্থাপন করা, তাদের ভিতরের যে আকাঙ্ক্ষা, এটা প্রতিফলন ঘটানো, এবং পুরো একটা রাষ্ট্র, একটা জাতি, একটা অঞ্চলকে প্রতিনিধিত্ব করা। এইটা ফুটবল কিন্তু আপনি দেখেন যে একটা রাষ্ট্র কিন্তু একটা মহাদেশকে প্রতিনিধিত্ব করে, প্রতিনিধিত্ব। এখানে প্রতিনিধি হিসাবেও যায়। আবার প্রতিনিধি, এশিয়া খেললে আমরা এশিয়ার সবাই সে দলের সাপোর্ট করি, আবার ল্যাটিনরা কিন্তু তাদের সাপোর্ট করে, ইউরোপিয়ানরা, স্ক্যান্ডিনেভিয়ান আপনি দেখবেন স্ক্যান্ডিনেভিয়ার আর কোনো দল নাই, সুইডেন হেরে গেছে, নেদারল্যান্ডস হেরে গেছে, নরওয়ের কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার টোটাল নরওয়ের সাপোর্ট এখন করবে সবাই, সেটাকে ইয়ে করছে। কিন্তু নরওয়ে এদিকে তাদের প্রতিনিধি। পরের ম্যাচটা আবার যেটা হয়েছে যে স্বাগতিক পরের ম্যাচ যাওয়ার আগে একটু যদি বলি, গতকালকে ব্রাজিলের এই ম্যাচ নিয়ে, ব্রাজিলের ম্যাচ হওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি যে ব্রাজিলের আগে, ব্রাজিলের ফুটবল ঐতিহ্যের দিক দিয়ে তো ব্রাজিল সবার থেকে সেরা। তো সেই ক্ষেত্রে রোনালদিনহো, অনেক সময় কাকা, তারপর রোনালদো নাজারিও, তাদেরকে গ্যালারিতে দেখা যায়। এটা নিয়ে আবার কমেন্টেটররাও বলে যে ব্রাজিলিয়ান লেজেন্ডস তারা একসাথে। কালকে ছিল, কালকে কিন্তু আমরা এরকম একটা বেশি রোনালদো ছিল, রোনালদো নাজারিও ছিল, রোনালদো নাজারিও কোনো ছিল। যেমন একটা ফুল হাউস থাকে, এটা কিন্তু কালকে না, দেখি নাই। কালকে ওই যে আগের দিন দেখেছিলাম, হ্যাঁ, আগের দিন যেমন সবাই রোনালদিনো ছিল, কাকা ছিল, রবার্তো কার্লোস কিন্তু ছিল, এখানেও কালকে আরেকটা কার্লোসকে দেখি নাই। বিষয় আছে যে রোনালদিনহো বা কাকা থাকলে যেটা হয় যে তারা কিন্তু আসলে পুরো ক্রাউডটাকে একটা চেয়ার আপ, একটা ইয়েতে নিয়ে যায়। কিন্তু রোনালদো আবার যে জিনিসটা, উনি কিন্তু খুবই ঠান্ডা টাইপ। হ্যাঁ, না, উনিও কালকে ওই যে কালকে দেখলাম যে পুরো টাইম আসলে আপা খেলা কিন্তু কালকে কিন্তু খেলা শুরুর পর থেকে একদম প্রথম মিনিটের পর থেকে কিন্তু 90 মিনিটস পর্যন্ত খেলা কিন্তু একেবারে আমি বলবো যে ব্রাজিলের নিয়ন্ত্রণের বাইরে ছিল। যেই কারণে আমি বারবার যখন রোনালদোকে দেখাচ্ছিলাম, আমি একবার দেখলাম যে 55 মিনিট 54 মিনিটে তখন তো গোল হয় নাই, কিন্তু রোনালদো একদম হাতটা এইভাবে করে দিয়ে মুখ কালো করে এমন ভাবে বসাছে, এবং দুইবার তাকে দেখানোর পরে আর দেখাই নাই। কারণ আর গ্যালারিতে ছিল বোধহয় নরওয়ের রাজপরিবারের দুজন ছিল, বারবার ওনাদের দেখাচ্ছিল, টবি ম্যাগুয়ার ছিল। কিন্তু ব্রাজিলের যেমন আগে দেখতাম যে ইনফ্যান্টিনোর সাথেই কিন্তু বসতো ব্রাজিলের সব বেবেতো সহ একদম সবাই, ওইটা আর কালকে ছিল না। এমনকি আপু আরেকটা জিনিস একটু দেখেছি, এটা যে আমাদের বাসার নিচে ওখানে ওরা প্রজেক্টর লাগিয়ে খেলা দেখে, তো দর্শকদের মধ্যে গত বিশ্বকাপে যেটা আমি লক্ষ্য করেছি যে একটা এই যে ব্রাজিল হারার পরে যে একটা বিতর্ক হয় বা একটা সবাই অনেকে কাঁদে, হ্যাঁ, অনেক সময় মানে ব্রাজিল হারার পরে অনেক সময় যে প্রজেক্টর লাগিয়ে তারা কিন্তু বসে থাকে, আলোচনা করে নিজেদের মধ্যে। কালকে যেমন মনে সবাই এটা অনুমিতই ছিল যে ব্রাজিল এত দূর যেতে পারবে না, হ্যাঁ, এটা সবার কাছে প্রত্যাশিত ছিল। কারণ দেখলাম কি যে খেলা শেষ হলো ভাই, শেষ হওয়ার সাথে সাথে সবাই চুপচাপ নিজের মতো চেয়ার গুটিয়ে দিয়ে চলে গেছে। এটাকে খুব স্বাভাবিক মনে করছে সবাই, খুব স্বাভাবিক। তাহলে এটাও একটা স্বাভাবিক। ব্রাজিলের এটা তো আসলে এটা আমরা কালকেও একটা আশঙ্কা করছিলাম যে এইবার প্রথম থেকে ব্রাজিল যে খেলাটা খেলেছে, জাপানের সঙ্গে খেলার সময় সবাই বলছিল যে জাপানের সাথে হেরে যেতে পারে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এটা আবার অন্য আলোচনার টপিক হতে পারে। কিন্তু তো আমি এখানে বলছি যে আমাদের এখন দেশের যে পরিস্থিতি, মানে আর্থসামাজিক অবস্থা বা অর্থনৈতিকভাবে আসলে যে ইয়েটা যাচ্ছে, আমি এটা নিজেও দেখলাম যে বিশ্বকাপের আসলে যে উন্মাদনাটা বাংলাদেশে থাকে, ফ্ল্যাগ বিক্রি থেকে শুরু করে মানে বাসার ছাদের সাথে ফ্ল্যাগ বা বাচ্চাদের মধ্যে যে আনন্দ উদযাপনের বিষয়টাকে, এটা কিন্তু এবার বাংলাদেশে মানে তুলনামূলকভাবে খুবই কম। গতবার কিন্তু এটা খুব বেশি ছিল। এটা আসলে মানে টাইমনেসের কারণেও হতে পারে যে গতবার যেমন প্রত্যেকটা ম্যাচ হচ্ছে 10টা 11টার সময়, এবার কিন্তু ম্যাচগুলো হচ্ছে একটু 2টা সকালে। এটা দুইটা বিষয়। আমি যেটা সিএমবার সাথে একমত যে আমাদের এর আগের বিশ্বকাপটা হয়েছে ধরেন কাতারে, তার আগের বিশ্বকাপ হয়েছে রাশিয়ায়। তো রাশিয়ার
টাইম কিন্তু আমাদের টাইমের খুব কাছাকাছি, খুব বেশি 2 ঘন্টা ইয়ে 3 না, ঘন্টা হ্যাঁ। ডিফারেন্স। তো আমাদের উত্তরে রাশিয়া, পশ্চিমে হ্যাঁ। হলে টাইম ডিফারেন্সটা টাইমটা বেশি হয়। ডিফারেন্সটা বেশি তো হয়ে যায়। এই ম্যাচগুলোর কারণে এটা হয়েছে আমাদের এবার স্পন্সর পেতে কিন্তু বেশ ইয়া পোহাতে হয়েছে। তো এটা কিন্তু টাইমিং এর একটা ব্যাপার। আরেকটা হচ্ছে দেখেন আগের ইয়ার থেকে এখন কিন্তু আমরা গত 2-3 বছরে মানে লাস্ট 2 বছরে আমরা কিন্তু একটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো মানুষের মধ্যে তো ওই জিনিসটা কিন্তু কাজ করে, যে কারণে মানুষের মধ্যে হয়তো ওই উৎফুল্লটা এবার একটু কম। হ্যাঁ, আর টাইমিং এর ব্যাপার, দেশের আর্থসামাজিক অবস্থা এবং এই যে রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলে এটা মনে হয় যে এই কারণে এবার একটু ভাইবটা কম তুলনামূলক একটু কম এটা কম। হয়েছে। কিন্তু আরেকটা যেটা বিষয় যে মানে আমরা ফুটবলে নাই, হ্যাঁ, আমরা স্বাগতিক হিসেবে আসলে বিশ্বকাপের যে আনন্দটা এটা তো এখন আমরা ফুটবলে পাইনি, হয়তো ক্রিকেটে পেয়েছি। কিন্তু আরেকটা খুবই আপসেটিং যে বিষয়টা যে 3 জন স্বাগতিকের মধ্যে আসলে 2 জনই এখন বাদ পড়ে গেলেন। তাও যে স্বাগতিকদের নিয়ে খুব আশা ছিল মেক্সিকো, তারাও কিন্তু বাদ পড়ে গেছে। মানে এই স্বাগতিকদের মধ্যে স্ট্রং আমরা ভাবছিলাম স্ট্রংগেস্ট হচ্ছে মেক্সিকো, এবং কালকে বারবার এই আলাপে এটা আমি বলছিলাম যে ইংল্যান্ড আসলে মেক্সিকোর সাথে কতটুকু পেরে উঠবে, কিন্তু স্টার নির্ভর দল, তো সেখানে কিন্তু মেক্সিকোকে বিদায় নিতে হলো। তো গতকালকে ম্যাচটা কিন্তু পুরোটাই ছিল মেক্সিকোময়। হ্যাঁ, পুরোটা ওদের বল পজিশন বলেন, গোলমুখী শট বলেন, সবকিছুতে মেক্সিকো ছিল এগিয়ে। আমি এটা দেখলাম, আমি পুরো ম্যাচটা দেখেছি মেক্সিকোই বারবার অ্যাটাক করতেছে। পরে স্ট্যাটসে যে দেখলাম যে মেক্সিকো মনে হয় শট নিয়েছে 23টা, যেখানে ইংল্যান্ড শট নিতে পেরেছে মাত্র 5টা। তো মানে ডিফারেন্সটা কতটা হিউজ। এই ম্যাচটা টোটালি মেক্সিকোর জেতার কথা, শুধু মানে গোলমুখী শট না, ওরা যেভাবে বলটা ইয়ে করেছে, নিজেদের বল পজিশন নিজেদের দখলে রেখেছে এবং যেভাবে অ্যাটাক করেছে ছিল, ফিজিক্যাল যে স্ট্রেংথ তারা দেখিয়েছে মাঠে। লাস্ট 20 মিনিট তো ইংল্যান্ড বলই পায়নি, একদম বলই ছিল না ইংল্যান্ডের, এবং 20 মিনিটে মনে হয় 20টা অ্যাটাক করেছে প্রতি মিনিটে তারা অ্যাটাকে যাচ্ছে। তো এইটা হয়েছে কি, মানে এইটা বলবো যে তাদের দুর্ভাগ্য, মেক্সিকোর ওখানে গোলটা হয় না, এত অ্যাটাকের পরে গোল না হওয়াটা অস্বাভাবিক। এবং ইংল্যান্ডের মতন দল একদম বোতলবন্দি হয়ে তারা পুরো ডিফেন্স করেছে সবাই মিলে, একদম জুড বেলিংহাম যে ডিফেন্স করছে, হ্যারি কেন যে ডিফেন্স করতেছে, মানে এইটা খুবই অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে। তো এটা তো এরকম খেললে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, এবং মেক্সিকোর যাওয়া উচিত ছিল যোগ্যতর দল হিসেবে। ইংল্যান্ডও গেছে, ইংল্যান্ড আপনি জানেন যে এই বিশ্বকাপের সবচেয়ে দামি দল, তাদের খেলোয়াড়দের দামের যেটা ক্লাব ফুটবল। তবে ভাই এইখানে কিন্তু ইংল্যান্ড কিন্তু ব্রাজিলের কাছে যে জিনিসটা আমরা মিসিং ছিল, এটা কিন্তু আবার ইংল্যান্ডের মধ্যে ছিল, যে ওদের কিন্তু হ্যারি কেনও কিন্তু ডিফেন্স করেছে, তার মানে ওরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য মরিয়া ছিল। এই ম্যাচটা কিন্তু আবার আগের ম্যাচের চেয়ে সম্পূর্ণ উল্টা ছিল, কারণ এই ম্যাচটা দেখে মনে হচ্ছে এটা একটা নকআউট পর্বের ম্যাচ, রাইট? একের পর এক আক্রমণ, মুহুর্মুহুর আক্রমণ। আপনি মানে ম্যাচ রেখে এক গ্লাস পানি খেতে যেতে পারবেন, তার মধ্যে আরেকটা আক্রমণ হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে এটাই সৌন্দর্য খেলার। আর এখানে তো ধরেন বিদায় নিতেই হয়, কাউকে না কাউকে চলে যেতে হবে। তো আপনি যেটা বললেন যে স্বাগতিক রাউন্ড অফ 16 এসে অলমোস্ট 2 জন বাদ হয়ে গেছে, একজন বাকি আছে, এবং জানি না হয়তো সেও আজকে রাতে হয়তো বাদ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র আছে, তাদেরও কিন্তু খুব বড় একটা ম্যাচ বেলজিয়ামের সাথে, এটা হচ্ছে যে আপনি যদি বলেন এর আগে কি হলো মারাকানায়, যেটা দেখলাম আমরা যে 18 সালে ব্রাজিল 7 গোল খেয়ে বিদায় নিল। তো এইটাই হচ্ছে বিষয়, যে এইটা হয় বিশ্বকাপে, এটা হয়ে থাকে। এবং কার সাথে হেরেছে? ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ড অনেক বড় দল, হয়তো তারা তাদের ফর্মে নাই, কিন্তু তারা কিন্তু দল হিসাবে তাদের যে খেলোয়াড় আছে বিশ্বের, এখন যদি আপনি বলেন যে সেরা দল কি স্পেন, ফ্রান্স, তাদের থেকে কোনো অংশে কিন্তু ইংল্যান্ড কম না, নামে ভারে খেলতে পারছে না এই বিশ্বকাপে। তো খেলাটা কালকে জ্বলে উঠছে, ইংল্যান্ড কিন্তু কাজ করছে, 3টা গোল দিছে, যেখানে এতগুলা গোল দিছে, হ্যাঁ 2টা খেলো গোল, কিন্তু এতগুলা গোল দেওয়ার পরে তো সে কিন্তু খুবই অবাক কাণ্ড, কালকে আপনি যে প্রেডিকশনটা করেছিলেন যে 3-2 গোল হবে, সেটাই কিন্তু হয়েছে। আমি খেলার ফলাফলটা হওয়ার পরেই আমি ভাবলাম যে প্রেডিকশনটা আমাদের মানে আমি এই কারণে বলেছিলাম যে 2 দলেরই অ্যাটাকিং ছিল খুবই ভালো। 2 দলের যখন অ্যাটাকিং ভালো থাকে, আমি কিন্তু কালকে আপনাকে বলছি যে রেজাল্ট যাই হোক হল্যান্ড কিন্তু গোল দিবে, কারণ হচ্ছে ব্রাজিলের ডিফেন্স আমার দেখে মনে হচ্ছে হল্যান্ডকে এখানে আটকানো সম্ভব না, একটা গোল দিলেও দেবে, সেখানে 2টা দিয়েছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো ম্যাচটা ওই
একদম কারেক্ট একটা ইয়ে আছে যে ইংল্যান্ড জিতেছে, এটা ম্যাচের খেলা দেখলে মনে হবে যে অনেক ভালো খেলেছে ইয়েতে মেক্সিকো, কিন্তু ইংল্যান্ড তো যোগ্যতর দল হিসেবে ইংল্যান্ড সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। আর একটা ভাগ্য ভালো ব্রাজিলের জন্য আসলে এই ক্ষেত্রে যে যেই খেলাটা দেখলাম ইংল্যান্ডের, বাই চান্স যদি ব্রাজিল যদি পরবর্তী রাউন্ডে যেত তাহলে কিন্তু বেলো হরিজন্টেরটা আবার রিপিটও হতে পারতো, এই জার্মানি আবারও হতে পারতো। কালকের যে অবস্থা ম্যাচটা ব্রাজিলের আপনি ঠিকই এদিকে বলেছেন, ভালো হয়েছে কালকে ব্রাজিল যা খেললো এই ম্যাচটা যদি ইংল্যান্ড বা ফ্রান্স বা স্পেনের সাথে হতো তাহলে কয়েকটা আরো 7 গোলে বেশি হয়ে যেত। হ্যাঁ, তাইলে যে কি হতো, কারণ হচ্ছে যে নরওয়ের তো একটা সীমাবদ্ধতা আছে, আছে কিন্তু তাদের তাদের একজন হল্যান্ড আছে, হল্যান্ড আছে, হ্যাঁ। আর হল্যান্ড ছাড়া কিন্তু নরওয়ে আপনি দেখবেন অনেক আক্রমণ করছে, নরওয়ে কিন্তু ফিনিশিং দিতে পারে না, তাহলে কিন্তু গোল হতো। মার্টিন ওডেগার্ড আক্রমণ করে কিন্তু সে ওডেগার্ড, প্লেমেকার, হ্যাঁ, ওর শট অতটা ভালো না, ওডেগার্ড পারে না, হ্যাঁ, সে হচ্ছে তো সে তো খেলাটাকে তৈরি করে। এখন তাদের আছে এক হল্যান্ড, আর স্পেনের আছে এরকম 5 জন হল্যান্ড, হ্যাঁ, তো 5 দিক থেকে 5টা আক্রমণ, 5টাই কিন্তু গোল দিবে। তো এইটা হচ্ছে ব্যাপার যে ভাগ্য ভালো যে তারা এই নরওয়ের উপর দিয়ে গেছে। এটা যেমন জার্মানির সাথে যেটা হয়েছিল, ওখানে জার্মানি না থেকে অন্য কোনো দলের হয়তো 7টা গোল হতো না, এরকম। আবার যদি ইংল্যান্ডের সাথে পড়তে হ্যারি কেন, বুকায়ো সাকা, বুকায়ো জুড বেলিংহাম, ওপাশ থেকে ফিল সব ফোডেন, স্টারে ভরপুর সবাই এই গোল দিত। গতকালের ম্যাচেও কিন্তু আরেকটা বিষয় আছে যে ব্রাজিলে কিন্তু নেইমার বা হচ্ছে যে ভিনিসিয়াস এইরকম দু একজন স্টার আছে, সেই হিসেবে নরওয়েতে কিন্তু একজনই হ্যালান্ড। কিন্তু দেখা গেল যে আসলে শেষ পর্যন্ত তারা কেউ ওই স্টার লেভেলের কোনো পারফরমেন্স দেখাতে পারে। কালকে তো সবাই ফ্লপ। নেইমার একটা গোল দিলেন পেনাল্টিতে, তাও সেটা হচ্ছে যে আপনার মানে আমি দেখতে যে টাইম শেষ হয়ে গেছে, 90 মিনিট শেষ প্লাস 7 মিনিট যোগ করার সময়, সেটাও শেষ। নেইমারকে পরে একটা মনে হয় যেন তাকে দিল কিনা, আমি ওইটা চিন্তা করছি যে 11তম মিনিটে মানে ওই পেনাল্টিটা হয় কিনা আসলে ওইটাই আবার সেটা নেইমারের জন্য কোনো সান্ত্বনা পুরস্কার কিনা এটাও এরকমই মনে হচ্ছে। নরওয়ে কিন্তু এর বিরুদ্ধে কিন্তু তেমন একটা বিতর্ক নরওয়ে করেনি। কোনো পেনাল্টি হলে কিন্তু সবাই একটা ইয়ে করে, বা ওইটা তো আসলে পেনাল্টি হয় না ঠিকমতো, সেখানে তো তাদের আপিল করার কথা, তাহলে কিন্তু ওইভাবে আপিল টাপিল কিছু করে না। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে এইবার হচ্ছে যারা যে স্টারগুলো বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছেন, হ্যাঁ, যে সাপোজ এই যে মডরিচ, হ্যাঁ, প্লাস হচ্ছে যে এই যে সাদিও মানে, নেইমার, এরপরে রোনালদো এবার হয়তো তার শেষ খেলা, কিন্তু তারা সবাই কিন্তু খুব সম্মানজনক একটা জায়গা থেকে বিদায় নিচ্ছেন। হ্যাঁ, মানে হয়তো এটা ভালো, হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে হ্যালান্ড কিন্তু তাদেরকে ধরে ফেলেছে, হ্যালান্ডেরও 7টা গোল হয়ে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো হ্যালান্ড তাদেরকে ছাপিয়েও যেতে পারেন, কিন্তু নেইমার বলেন, রোনালদো বলেন, ইনাদের কিন্তু মানে একটা সম্মানজনক অবস্থান থেকে বিশ্বকাপ থেকে তার বিদায় নেবে, কিন্তু নেইমারের ঝুড়িতে আসলে এই বিশ্বকাপে বলার মতো কিছুই ছিল না। তো এই গোলটা হয়তো তার জন্য একটা, এবং তাদের বিদায়ের সময়, নেইমারের বিদায়ের সময় জাস্ট হয়তো বিশ্বকাপ আর খেলবে না, একদম বিদায়ের 30 সেকেন্ড আগে ব্রাজিলের এই বিশ্বকাপ থেকে বিদায়, নেইমারের জীবন থেকেই বিশ্বকাপ শেষ, ক্যারিয়ার থেকেই বিশ্বকাপের বিদায়, ওর ঠিক 30 সেকেন্ড আগে একটা গোল দেওয়া, এটা একটা দারুণ ব্যাপার ছিল। এটা তার জন্য হয়তো একটা উপহার হতে পারে। আর আমাদের পরে যে আজকে যে ম্যাচ দুইটা রয়েছে, এটা নিয়ে আমাদের কিছু আলাপ করা দরকার। এটা তো হচ্ছে বেলজিয়াম আর ইউএস এর মধ্যে একটা ম্যাচ, যেটা বলছিলাম যে একজনই স্বাগতিক আছে এখন, ইউএসএ। এখন এটা কি মনে করছেন যে আজকে কি মানে স্বাগতিকরা কি আসলে বাদ হয়ে যাবে এই ম্যাচ থেকে, না তারা জিয়ে রাখবে? এইটা হচ্ছে যে যেইভাবে খেলা হচ্ছে তাতে মনে হচ্ছে যে মানে একটা ফ্লো থাকে না, হ্যাঁ, বড় দলের জন্য খুব চ্যালেঞ্জিং। এখানে এরকম একটা ফ্লো উঠলে বড় দল কিন্তু ধামধাম করে বাদ হয়। আপনি দেখবেন যে একদিনে কিন্তু যেদিন নেদারল্যান্ডস বাদ হলো, ওদিন কিন্তু জার্মানিও বাদ হলো। এখন ব্রাজিল বাদ হওয়ার পরের ম্যাচটাই টপ ফেভারিট হচ্ছে স্বাগতিক মেক্সিকো বাদ হয়ে গেল, এবং আজকে যে খেলবে আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র হতেই পারে, কারণ যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে কিছুটা হলেও ভালো দল বলবো, কিন্তু যুক্তরাষ্ট্রকে মারাত্মকভাবে খুব জটিলভাবে চ্যালেঞ্জ জানানোর মতন সক্ষমতা কিন্তু বেলজিয়ামের অবশ্যই আছে, এবং বেলজিয়াম কিন্তু অনেক ভালো টিম, এবং তারা হয়তো সেই সোনালী প্রজন্ম নেই, কিন্তু যেই প্রজন্ম আছে তারাও অনেক স্ট্রং, যুক্তরাষ্ট্রকে হারানোর সক্ষমতা তাদের আছে, এটা একটা বিষয়। আর আরেকটা ম্যাচ যেটা আগেই হবে, আপু যুক্তরাষ্ট্র আর বেলজিয়ামের ম্যাচ নিয়ে আরেকটা বিষয় আমি যদি এখানে আনি, সেটা হচ্ছে যে
এই ম্যাচের মানে টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো ছাপে কিন্তু আরেকটা বিষয় সামনে আসে, সেটা হচ্ছে ব্যালোগান একটা ইস্যু। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা প্লেয়ার লাল কার্ড দেখেছে, তো ওর পরের ম্যাচ এই ম্যাচটা খেলার কথা ছিল না, কিন্তু তাকে কিন্তু 1 বছরের জন্য তার এই লাল কার্ডটা স্থগিত করা হয়েছে। এটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক হচ্ছে। অনেকে আবার কথা আসে যে ডোনাল্ড ট্রাম্পের ফোনের কারণে এটা হচ্ছে। এখন এটা কি আসলে ফিফার, যদি এটা হয়েই থাকে তাহলে তো ফিফার তো তাহলে কোনো কর্তৃত্ব এখানে নাই। কারণ কি এখানে ফিফার কিন্তু ভূমিকা নিয়ে প্রথম থেকেই, বিশ্বকাপের শুরু থেকেই ফিফার ভূমিকা, কালকে আমরা এটা নিয়ে অনেকক্ষণ আলাপ করেছি যে স্টার সমৃদ্ধ যে দলগুলো তাদেরকে একটা বায়াসনেস একটা দেখানোর মতো প্রবণতা এগুলো কিন্তু দেখা যাচ্ছে। সেখানে এই লাল কার্ডটা যে তুলে ফেললো, এটা কিন্তু আজকের দিনের মানে ব্যাপক একটা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আসলে ফিফা কি চাচ্ছে যে কাপটা আসলে ইউএসএ তেই থাক, এরকম কিছু কিনা। হ্যাঁ, ফিফা না, এটা হয়তো ইউএসএ প্রেসিডেন্ট চাইতে পারেন, কিন্তু এটা তার চাওয়ার উপরে তো সবকিছু নির্ভর করে। এবং সে যদি এখন ফিফা, যেটা আমি অতটা বলবো না যে ফিফা হয়তো কিছু ক্ষেত্রে এসব চাপের ক্ষেত্রে কিছু কিছু ছাড় দেয়, কিন্তু পুরাটা নয়। তবে এইটা কিন্তু খুব বড় একটা ছাড়, একটা মানে ওদের স্ট্রাইকার এত ভালো খেলোয়াড়, সে রেড কার্ডে খেলতে কিছু পারবে জিনিস না। হচ্ছে যে এটা তো পৃথিবীর ইতিহাসে বিরল, কিন্তু এই ঘটনাটা এখন আমরা খেলার মধ্যে আছি, তো এই জন্য হচ্ছে যে আমরা এগুলো হয়তো, আর সেও যে মাপের খেলে সে তো আর মেসি না, হ্যাঁ, সে একজন নেইমার না, মেসি না। তো ওই খেলোয়াড়ের জন্য আমার মনে হচ্ছে যে খুব একটা বেগ পেতে হবে না ইয়ার জন্য, এটা বেলজিয়ামকে। হ্যাঁ, তো আর এটা ট্রাম্প তো এরকমই, সে যদি করেও থাকে, সে তো এই ধরনের কাজ করে যে প্রেশার ক্রিয়েট করা, কিছু একটা তার জন্য অনৈতিক কিছু একটা দাবি দেওয়া, নিয়ে যাওয়া। তো এই জিনিসটা যদি সে করে থাকে, জিনিসটা একেবারেই ঠিক হয়নি এবং ফিফার এটা মেনে নেওয়া ঠিক হয়নি। এবং ফিফা যেটা বলেছে, তো আজকে দেখলাম যে কিছুক্ষণ আগে বেলজিয়াম এটা অ্যাপিল করেছে, বলছে যে কয়েক ঘন্টার মধ্যে এটা অ্যাপিলের শুনানি হবে, সংক্ষিপ্ত একটা শুনানি হবে। এটা হচ্ছে যে যেহেতু কালকে আগামীকাল খেলা, তো আজকে একটা টাইম আছে তাদের আপিল করার। তো এটা যদি এরকম হয়, বেলজিয়াম আপিল করে, আপিলে যদি শুনানিতে এরকম হয়, তো আমার মনে হচ্ছে এটা ভালো দৃষ্টান্ত না। এটা কখনোই হতে পারে না। যুক্তরাষ্ট্র এইভাবে করে তাদের সুনামও থাকবে না, বিশ্বকাপের তো একটা যে ভালোবাসা সুনামের যে সেটা থাকবে না। আসলে আপু এইখানে যুক্তরাষ্ট্র তো স্বাভাবিকভাবে যে কোনো স্বাগতিক দেশ চায় যে আমাদের দেশেই থাকবো, আমরা আয়োজন করছি। এই ক্ষেত্রে আমি মনে করবো এতে ফিফারও ব্যর্থতা আছে। ফিফার সভাপতি ইনফান্তিনো, যেমন এর আগে যেমন সেপ ব্ল্যাটার ছিলেন, তিনি কিন্তু এই সব তার গার্ডস আর ইনফান্তিনোর গার্ডস তো আর এক না। উনি কিন্তু এর আগে একটা বলেও ফেলেছেন আর্জেন্টিনা ম্যাচের আগে যে একটু দুর্বলতা ছিল। তো এই ধরনের যে কথাবার্তা কিছু কিছু আমরা ছাড় দেই কেন, এটা ছাড় দেওয়ার জায়গা না। একটা মানুষ বিশ্বকাপ খেলতে যায় তাদের দেশের সর্বস্ব দিয়ে, প্রতিটা জনগণের এখানে আকাঙ্ক্ষার বিষয় থাকে, সে কাকে উপেক্ষা করবে এক ছাড় দিয়ে, তাই না? এবং এটাই আসলে বিষয়টা। এবং অনেক ক্ষেত্রে যেটা ষড়যন্ত্র তত্ত্ব অনেকে বলছে যে অনেক ম্যাচই হয়তো পাতানো হতে পারে, বা অনেক সময় যে স্টার প্লেয়ার তাদেরকে আসলে এই ম্যাচের শেষ পর্যন্ত রাখার একটা টার্গেট ফিফার থাকতে পারে। এখন আমাদের আসলে দেখতে হবে, শেষ না হওয়া পর্যন্ত আমরা বিষয়টা বুঝতে পারবো না। আমরা তাহলে আরেকটা ম্যাচে চলে যাই, যে ম্যাচটা আরেকটা ম্যাচ বাকি আছে, স্পেন আর পর্তুগাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা এই বিশ্বকাপে এই রাউন্ডে। হ্যাঁ, কারণ এখন পর্যন্ত যেটা আমরা মনে করছি, অনেকে এটা ভাবছে যে হয়তো স্পেনই এবার বিশ্বকাপটা নিতে পারে, কারণ তারা সেই সক্ষমতা দেখাচ্ছে মাঠে। তো আর পর্তুগালে যেটা আরেকটা সবচেয়ে বড় বিষয় যে রোনালদো, সে এটাও কিন্তু তার শেষ বিশ্বকাপ, এবং সেই হিসাবে আসলে আমরা আজকের পর থেকে আসলে রোনালদোকে দেখবো কি দেখবো না এই বিশ্বকাপে, এটাও কিন্তু একটা অনেক বড় আলোচনার বিষয়। মানে এটা কি মনে হচ্ছে, আমরা কি রোনালদোকে দেখতে পারবো না? আশা তো করি যে অবশ্যই রোনালদো যে তার অনেক দূর যাবে। ইনফ্যাক্ট রোনালদোর ক্যারিয়ারে সবকিছুই তার পাওয়া হয়েছে। ইউরোপিয়ান কাপ বলেন, মানে আন্তর্জাতিক ট্রফিও তার কাছে আছে। তারপরে আর ক্লাব ক্যারিয়ারে তো তার এমন কিছুই না যে তার পাওয়া হয়নি, শুধু এই একটা অধরা ট্রফি তার আছে, এবং সেটা আমি আশা করি যে সে পায়। কারণ এই পর্তুগালের তো মানে ফুটবলীয় জেনারেশন, এরকম জেনারেশন ফুটবলের পর্তুগালে কখনো আসেনি, এত শক্তিশালী। তাদের প্রত্যেকটা তারকা, যেমন নুনো মেন্ডেস, তারপর ব্রুনো ফার্নান্দেজ, তারপর বার্নার্ডো সিলভা, ভিতিনহা, প্রত্যেকটা খেলোয়াড় হচ্ছে যে একদম স্টার প্লেয়ার, এবং তারা কিন্তু ক্লাবে সম্মুখ সারির প্লেয়ার। তার ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারাই রাখে। তো সেই ক্ষেত্রে এইবার সবচেয়ে বড় সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। আমার ধারণা যে এটাই তার সবচেয়ে বড় সুযোগ। আবার এইদিকে যেহেতু হচ্ছে গোল্ডেন বুটের দৌড়ে সে একটু
পিছিয়ে আছে, হয়তো এই ম্যাচটা দিয়ে সে সেটা কভার করতে পারে বা এরকম একটা কিছু। ওইটা হচ্ছে কি আপা, আমি যদি ম্যাচের ইয়াটা বলি যে আজকের ম্যাচটা হচ্ছে খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ। দুই দলেই আমরা যখন এর আগে যখন বিশ্বকাপ শুরুর আগে যখন আলোচনা হচ্ছিল যে 4-5টা দল কে বিশ্বকাপ পেতে পারে, তার মধ্যে কিন্তু স্পেনও ছিল, পর্তুগালও ছিল। যে যদি ফাইনাল খেলতে অবাক হওয়ার কিছু ছিল, এদের ফাইনাল হওয়ার কথা, সেখানে রাউন্ড অফ 16-এ তাদের দেখা হয়ে গেল। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে একটা দল আমরা কোয়ার্টার ফাইনালে আগে একটা দলকে আমরা হারাবো এখান থেকে। নিশ্চিতভাবেই আজকে স্পেন অথবা পর্তুগালের খেলা দেখার যে একটা আনন্দ এটা মিস হবে। এবং দুই দলই কিন্তু খুব চমৎকার ফুটবল খেলে এবং গতির সঙ্গে তাদের যে সৌন্দর্য, পাসিং বলেন, খেলার যে একটা নান্দনিকতা, এটা কিন্তু এই বিশ্বকাপের সবচেয়ে বেশি হচ্ছে স্পেনের, তারপরে কিন্তু পর্তুগালের। তো এদের মধ্যে একজন আজকে বিদায় নেবে। তো রোনালদোর বিষয়ে বলি যে তার লাস্ট কি হবে, মানে লাস্ট কিনা। তো স্পেনের যে পর্তুগালের যে মাঝমাঠটা কিন্তু কার্যকরিতা হারিয়ে ফেলেছে। 2 ম্যাচ আগে থেকেই দেখলাম যে কোনো কাজ করছে না। তারা যে বল সাপ্লাই দিচ্ছে, বল সাপ্লাইতে মাঝে মাঝেই কিন্তু আপনার রোনালদো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তাদের মারাত্মক সমস্যা তাদের হচ্ছে ডিফেন্সে। তাদের সেন্টার ব্যাকরা কেউ কিন্তু ফর্মে নাই। এবং আপনি দেখেন যে ক্রোয়েশিয়া একটা খর্বশক্তির দল, এবার এসে তারা কিন্তু তাদের সাথে যে ক্রোয়েশিয়াই ভালো খেলেছে কিন্তু জিতলো পর্তুগাল ভাগ্যের জোরে। হ্যাঁ, কারণ ক্রোয়েশিয়ার 3টা গোল বাতিল হয়ে গেছে। তো এতগুলা গোল বাতিল হওয়ার পরে আর কি থাকে তাদের। তো ওই ম্যাচে কিন্তু ক্রোয়েশিয়া যেইভাবে ডোমিনেট করেছে, পর্তুগাল যেইভাবে হা করে তাকিয়ে তাকিয়ে দেখলো খেলাটা, তো ওই খেলাটা যদি আজকে খেলে তাহলে রোনালদোর বিদায় আমরা হয়তো আজকে দেখব। আর একটা হচ্ছে যে পর্তুগালের জন্য একটা বড় সমস্যা যে এই তাদের অবস্থানের প্রেক্ষিতে বিপরীত দিকে যেটা স্পেনের যে মাঝমাঠ, তারা হচ্ছে এই বিশ্বকাপের কাগজে কলমে সেরা এবং কার্যকরিতা এবার সেরা দেখাচ্ছে। তাদের যে মিরেল মেকিনো, হ্যাঁ, তারপরে আপনার গাভি, রদ্রি, পেদ্রি, মানে এদের যে মাঝমাঠটা, এটা হচ্ছে যে তারপরে পেছন থেকে যে আপনার খেলে যে আপনার কুকুরেলা যে লং বলগুলো, এবং সে সেন্টার ব্যাক কাউ বলবে না দেখলে, হ্যাঁ, সে তাকে আপনি কি সেন্টার ব্যাক বলবেন নাকি মিডফিল্ডার নাকি উইঙ্গার? প্রথম দিকে কিন্তু খেলতে কিন্তু মিডফিল্ডে, হ্যাঁ, পরে তাকে নিচে নামানো, সে আবার ডিফেন্সে, সে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার মূলত, এখন তাকে সেন্টার ব্যাক দিছে। তো মিডফিল্ডে কিন্তু তার খেলার সেই এটা আছে, ওই খেলার অভ্যাস আর ছাড়তে পারে না। সে মিডফিল্ডে ওঠে, মিডফিল্ডে না, সে পুরো লেফট উইং খেলে। নিক উইলিয়ামস যখন না নামে সে লেফট উইং খেলতে থাকে। তো একদম গত ম্যাচে দেখবেন 3টা যে গোল হয়েছে, 3টাতেই কিন্তু কুকুরেলা একটা ইয়ে ছিল, হ্যাঁ, কোন সংযোগ ছিল। 2টাতে একদম প্রত্যক্ষই অ্যাসিস্ট তার। তো এইখানে বলবো যে এই মিডফিল্ডের বিপক্ষে এবং তাদের সামনে যে ইয়ামাল খেলবে রাইট উইং এ, ইয়ামাল হচ্ছে বিশ্বের অন্যতম সেরা রাইট উইং। হ্যাঁ, সে একটা বলা হয় যে বিশ্বের এখন দারুণ সেন্সেশন যে ইয়ামাল, তাকে আটকানো, তরুণ সেন্সেশন, তাকে কিন্তু তাকে আটকাতে কিন্তু তারা এখন থেকে পরিকল্পনা, 2জন প্লেয়ার নিয়ে তারা আটকানোর চেষ্টা করে। তখন অন্যদিকে কি হবে, ওয়ারজাবাল তাদের যে স্ট্রাইকার, ওয়ারজাবাল যেভাবে এখন খেলছে, যে ফর্মে আছে, গত ম্যাচে সে জোড়া গোল খেলেছে এবং আরেকটা গোলও কিন্তু হয়ে গেছিল প্রায়। তো এইখানে হচ্ছে যে ওয়ারজাবালকে আটকানো, যদি আমার খেলা দেখে মনে হচ্ছে যদি এইটা হয় যে স্পেন তাদের স্বাভাবিক খেলাটা খেলে এবং পর্তুগাল যদি আগের সবকিছু বাদ দিয়ে, হিস্ট্রি বাদ দিয়ে যদি নতুন করে না শুরু করতে পারে, উজ্জীবিত না হয় এবং আগের খেলাটাই ধরে রাখে, তাহলে এই খেলায় স্পেন জয় না, আমি বলবো একটা পর্তুগালের জন্য একটা ডিজাস্টার অপেক্ষা করছে। এবং স্পেন সেক্ষেত্রে একাধিক অনেক গোলের ব্যবধানে জিতে যাবে এবং হয়তো রোনালদোর যে এটা হয়তো আমরা সামনে দেখতে পারবো, কিংবদন্তিকে আমরা হয়তো আজকে রাতেই বিদায় দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ যেমন এইটা কিন্তু তাদের এই যে দৌড়টা স্পেন পর্তুগাল, এটা কিন্তু ঠিক গত বছরও হয়েছিল। গত বছর ইউএফএ নেশনস লিগের ফাইনালে পর্তুগাল, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আর লামিন ইয়ামালের স্পেন মুখোমুখি, ওইটাতে আবার পর্তুগাল কিন্তু জিতে নিয়েছিল। তো এইবার আমার মনে হচ্ছে যে কেন জানি একবার জিতেছে, তো এবার মনে হয় স্পেন সেটা গেট ব্যাক করতে পারে। এটাও হয়তো পর্তুগাল যদি আবার উজ্জীবিত হয়ে ওঠে, এটাও টাইব্রেকারে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত পর্তুগালের হচ্ছে এই খেলা যদি টাইব্রেকারে বা অতিরিক্ত সময় নিতে হয়,
পর্তুগালকে একেবারে অসাধারণ একটা খেলা খেলতে খেলা হবে খেলতে এবং হবে, exactly. অস্বাভাবিক মানে স্বাভাবিক যে এই খেলার 4টা খেলা না, খেলে না, ওই সেটা খেলা না। রাখা যাবে না। তাকে এমন অস্বাভাবিক টাই একটা ব্রেকারে যদি performance যায় তাহলে দেখাতে পর্তুগাল কিন্তু আসলে ডিস্টার কি আসলেই পাবে কিনা এটা বলা সেটা যাচ্ছে না। যেটা আমি বলছি যে লামিন ইয়ামাল অতিরিক্ত- বলেন বা সবাই কিন্তু খুব ভালো পেনাল্টি টেকার। অতিরিক্ত সময় পর্যন্ত নেওয়া পর্তুগালের জন্য কঠিন এখন হয়ে একটা যাবে। মানে এটা কি পরীক্ষাই আকাশ বলতে কুসুম গেলে। একটা চিন্তা কল্পনার মতো মনে ব্যাপার। হচ্ছে। এটা অনেক কঠিন হবে আজকে ম্যাচে এবং আমি আসলে কোনো দিক থেকেই আসলে আমি আসলে এতটা- মিডফিল্ড বলেন ডিফেন্স বলেন, হ্যাঁ আবার কি স্পেনকে গোল দিবে ওই যে রোনালদো। স্পেন যেই ডিফেন্সটা খেলছে এখন হ্যাঁ। অসাধারণ এবং তারা আপনি জানেন এই 4 ম্যাচে একটা গোলও খায় না তারা। না। এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের একদম ক্লিন শিট, কোনো গোল নাই তাদের, তারা কোনো গোল খায়নি। তো সেইখানে রোনালদো এসে গোল দিবে, রোনালদোর যেই ফর্ম আমরা দেখছি, অনেকে এটা সমালোচনাও করে, আমি যদি এটা করি না যে রোনালদো খেললে পর্তুগাল মাস্ট হবে। কালকে একজন বলছিল যে তার যে খেলাটা মানে 10 জন নিয়ে এখন যে খেলছে, form, হ্যাঁ হ্যাঁ। তো আমি মনে করি না রোনালদো থাকলে তারা উজ্জীবিত থাকে। রোনালদো যদি না খেলে হয়তো তার থেকে একটু ভালো একজন প্লেয়ার নামাবে, কিন্তু দলের যে টোটাল 11 জন উজ্জীবিত একটা ভাব থাকে রোনালদো থাকলে, যে আমাদের একজন ক্যাপ্টেন আছে, আমাদের একজন পথদ্রষ্টা আছে, আমাদের একজন গোল মেকার আছে, এইটা যখন তারা না চিন্তা করবে, ওই নুনো মেন্ডেস বলেন ওই যে সবাই ভীতি না কিন্তু আরো আপসেট হয়ে কিন্তু ডিজাস্টার করে ফেলবে, ডিজাস্টার হয়ে যাবে। দেখা যাক এখন এটা কি হয়। কিন্তু আমার মনে হয় কি হ্যাঁ। এই ম্যাচে যদি পর্তুগালের যদি কেউ ত্রাতা হয়ে আসতে পারে তাহলে আমার কেন জানি মনে হচ্ছে এটা তাদের গোলকিপার ডিওগো কস্তা। ও যদি ওই যে ভজিনহার মতো অতি মানবীয় কিছু করে তাহলে পর্তুগাল একটা বাঁচতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ডিয়েগো কস্তা আসলেই ভালো। হ্যাঁ খুবই ভালো, কিন্তু- এই টুর্নামেন্টও সে ভালো করতেছে। কিন্তু প্রেডিকশনটা কিভাবে দিবেন আসলে এই ম্যাচে কত গোল হতে পারে? আপনি বলেন আমার তো বড় হচ্ছে যে এই ম্যাচটা মানে স্পেন জিততে পারে 1-0 গোলে, না হলে যদি পর্তুগাল 1 গোল দেয় তাহলে এটা ট্রাই ব্রেকারে যাবে। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে পর্তুগালের আসলে গোল করা কঠিন এবং স্পেন যেভাবে এতদিন কোনো গোল খায়নি, আজকে ম্যাচেও গোল আসলে হজম করবে কিনা এটা বলা যাচ্ছে না। গোল হজম করলে তুমি যেটা বলছো এরকমই হতে পারে বিষয়টা, আর না করলে আমার ধারণা যে 2-0 গোলে হয়তো স্পেন জিতে যেতে পারে। এটা মনে পর্তুগাল হচ্ছে আমার। যদি আমার যেটা মনে হয় যে পর্তুগাল যদি তার স্বাভাবিক খেলায় ফিরে আসতে পারে তাহলে এটা অতিরিক্ত সময় যেতে পারে এবং এক গোলের ড্র থেকে হয়তো অতিরিক্ত সময় যেতে পারে। আর যদি আগের ওই ধারাটাই বজায় রাখে পর্তুগাল তাহলে পর্তুগালের একদম ডিজাস্টার হবে এবং কম করে হলে 3টা গোল খাবে পর্তুগাল। দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। কিন্তু আমরা আরেকটা ছোট্ট প্রেডিকশন করে যাই ইউএসএ বেলজিয়ামের খেলার তার গোলের। ইউএসএ বেলজিয়ামের আমার কাছে ইউএসএ অনেক ভালো টিম, তারপর আমার কাছে কেন মনে হচ্ছে যে আজকে বেলজিয়াম আসলে তাদের সর্বসাধ্য দিয়ে খেলবে তাদের শেষ ম্যাচ হিসেবে। এখানে যেমন বড় বড় স্টারদের কথা বললেন, বেলজিয়ামেও কিন্তু এরকম স্টার আছে, হ্যাঁ লুকাকু কিন্তু এখনো খেলে, লুকাকু আছে, টিএলএমএনস আছে, অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। গোলকিপার তিবো কোর্তোয়া, এই তো কোর্তোয়া আছে, অনেক কোর্তোয়ার জন্য কোর্তোয়া কিন্তু একটা পৃথিবীর একজন স্টার গোলরক্ষক, হ্যাঁ তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তারা এটা খেললে বেলজিয়াম 2-1 গোলে জিততে পারে। আমারও সেটাই মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে যে আমি একটু তাহলে আমি একটু আপনাদের দুইজনে একই রকম মনে হচ্ছে, আমি তাহলে একটু ডিসএগ্রি করে আমি মনে করি যে ইউএসএ হয়তো তাহলে জিতে যাবে ট্রাই ব্রেকারে। আমার মনে হয় ট্রাই ব্রেকারে যাবে। মানে 90 মিনিটে ইউএসএ জিততে পারবে না কারো মতেই, মনে হয় না। মনে হয় না যদি জিতে 1-0 অত বড় কোনো ডিফারেন্স হবে না। তো এখন আমাদের আসলে দেখার বিষয় যে কে জিতছে এবং কে সামনে যাচ্ছে। তো আমাদের এখন যাওয়ার সময় হয়েছে, আমরা দর্শকদের থেকেও বিদায় নিয়ে নিই। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ দেখলেন। আপনারাও কমেন্টসে আপনাদের প্রেডিকশনটা দিয়ে দিন এবং আসলেই আমরা দেখি যে স্বাগতিকরা সত্যি বিশ্বকাপটা ধরে রাখতে পারে না, আসলে দুইজন স্বাগতিককে অনুসরণ করে ইউএসও আজকে ছিটকে যায়, আর রোনালদোকে আমরা সামনে আরো দেখতে পাই কিনা ম্যাচে। এই সবকিছু মিলেই সবার জন্য রোনালদো যুক্তরাষ্ট্র টাটা নাকি, হ্যাঁ তো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।